আজকে অনেকদিন পর চাল কুমড়া রান্না করব। আমাদের তো কখনোই চাল কুমড়ো কিনে খাওয়া হয় না, তো মাঝে চাল কুমড়া ধরেছিল না, যার কারণে খাওয়া হয়নি। তো আজকে কয়েকটা দেখতে পেয়েছি, সেটাই আজকে রান্না করব। আর বিকেলের দিকে চীনা হাঁসের গোশত রান্না করি, আর এই চীনা হাঁসের গোশতটা কিভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর শাশুড়ি মায়ের কিছু টিপসও দেওয়ার চেষ্টা করব। এভাবে রান্না করলে কখনোই হাঁসের গোশের আষ্টে গন্ধ করে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমার সারাদিনের ব্যস্ত জীবন আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি সবারই ভালো লাগবে। আর আমার গ্রামের ভিডিও দেখতে যারা পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওর উপর একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সরাসরি কিছু কাজকর্ম সেরে চলে আসছে রান্নাঘরে। তো ওই তো শাশুড়ি মা দুটো চাল কুমড়ো নিয়ে এসে দিয়েছে। অনেক কয়দিন আসলে গাছের দিকে যাওয়া হয়নি, দেখতে পাইনি। আর তাছাড়া সুন্দর সুন্দর চাল কুমড়ো ধরেছিল, তো ভাবলাম যে আজকে টাটকা মাছ দিয়ে এটাই রান্না করি। টাটকা বলতে 2 দিন 3 দিন আগে মাছ কিনে নিয়ে আসা হয়েছে। 3 রকমের মাছ ছিল, সেখানে ছিল পাঙ্গাস মাছ, সিলভার কাপ মাছ আর তেলাপিয়া মাছ। বাকি দুটো মাছ আমার খাওয়া হয়ে গিয়েছে। আর আজকে ভাবছি যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এই চাল কুমড়োর সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে ইলশে মাছ, কই মাছ আর জিওল মাছ। তো যেহেতু আমার কাছে ওই ধরনের মাছ কোনোটাই আমার কাছে নেই, তো এখন যেটা আছে হাতের কাছে সেটা দিয়ে রান্না করব। আর এখন বোতলটা হাতে নিয়ে কড়াইতে তেল ঢালতে গিয়ে দেখি তেল নেই। চারিপাশে তাকিয়ে দেখছিলাম আসলে তেলের বোতলটা কোথায় আছে, ঢেলে নিতে হবে। যাই হোক, যতটুকু আছে ওইটুকুই গরমে দিয়ে দিয়েছি। এখন মাছটা সুন্দরভাবে মাখিয়ে দিয়ে দিব চুলাতে। উম, যতটুকু তেল আছে ওইটুকুই কয়েকটা মাছ দিয়ে দিব, যেহেতু এখানে আমার বাড়িতে যে কয়জন মানুষ সেই কয়টাই মাছ এখানে নেওয়া আছে। তো এই তো এখন তেলে মাছ দিয়ে দিয়েছি। একটু কড়া করে ভেজে নেব। যখন আমরা টাটকা মাছ খাই তখন কিন্তু মাছ না ভেজে রান্না করি, ওটা খেতে মিষ্টি লাগে। যেহেতু 2 দিন ফ্রিজে রাখা হয়ে গিয়েছে, তো তার জন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এই তো এখন সুন্দরভাবে চাল কুমড়াটা কষিয়ে নিচ্ছে। চাল কুমড়াটা যখন একটু পোড়া পোড়া করে কষিয়ে নিই সেটা কিন্তু খেতে ভালো লাগে। আর আমি তো আগে চাল কুমড়োর কোনো তরকারি, লাউয়ের তরকারি খেতাম না, এখন বাধ্য হয়ে খেতে হয়, আর খেতে খেতে অভ্যাসও হয়ে গিয়েছে। যাই হোক, তরকারির কালারটা দেখে তো আমি ভয়ই করছি, কারণ হলো আমাদের শুকনা মরিচের গুঁড়াটা বাড়িতেই বানিয়ে খাওয়া হয়। বাজার থেকে অনেক কয় রকমের শুকনা মরিচ কিনে নিয়ে এসে সেটা মেলে থেকে ভাঙে নিয়ে খাওয়া হয়। আর আমার কয়েকদিন ধরে মরিচের গুঁড়াটা ফুরিয়ে গেছে, যার কারণে বাজার থেকে কিনে নেওয়া হয়েছে। কেমন যেন কালচে রং করছে, আর তরকারির মধ্যে দিলে না কেমন প্রচুর ঝাল লাগছে। কালারটা দেখে তো আমার ভীষণ ভয় লাগছে। বাড়িতে এ, ঝাল খায় না, যার কারণে খুবই ভয় লাগছিল। আর এই ধরনের ঠান্ডা তরকারিতে না অল্প মরিচের গুঁড়া দিলেই ঝাল হয়ে যায়। তো এদিকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এই তো ঝোলে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু পাঙ্গাস মাছও ভেজে নিই, কারণ আমার ননদের মেয়ে আসছে ওর জন্য। এই তো রান্না বান্না শেষ, হুজুরও খেতে বসে পড়েছে। হুজুরের সঙ্গে আজকে বাড়ির ফ্যামিলি সবাই খেতে বসে পড়েছে, যেহেতু হুজুর একটু আগে আগে চলে আসে। আর ওকে খেতে দেওয়া দেওয়া হয়, আর বাড়ির সবাই বাকিরা সবাই পরে খায়। আর এদিকে যাচ্ছিলাম পাশ দিয়ে, দেখি যে এই মুরগিগুলোর কোনো খাবারই নেই, তো ফিড দিয়ে দিচ্ছি। অনেক কয়দিন আগে এই মুরগির বাচ্চাগুলো নিয়ে আসা, আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গিয়েছে, প্রায় 2 কেজি প্লাস। তো এখন এই খাবারগুলো দিয়ে দিচ্ছি, আর ওদের মূলত খাবারই তো ফিড। তো ফিড কিনতে কিনতেও আমরা ফকির হয়ে যাচ্ছি প্রায়। দিনে তো কত কেজি করে যে ফিড লাগছে হিসেব থাকছে না। তো সারাদিনটা তো অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, আর বিকেল বিকেল চলে আসছি গোশ বের করে। এটা হচ্ছে চীনা হাঁসের গোশ। আসলে শাশুড়ি মা যখন ছিল না, ননদের বাড়িতে ছিল, এর মধ্যে আমার শ্বশুর আব্বু একটা চীনা হাঁস কিনে নিয়ে আসে। এর আগে আমি যেটা খেয়েছিলাম সেটা বাড়ির চীনা হাঁস ছিল। আর আমি যেদিন চীনা হাঁসটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মূলত আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না। তো আমি চীনা হাঁসটা পরিষ্কার করে অর্ধেকটা সেদিন রান্না করে ফেলি, তার জন্য একটু বাড়িতে আমি রান্না করা গোশও রেখে দিই। কিন্তু তার মধ্যেও আমি অল্প একটু গোশ ফ্রিজে কাঁচা অবস্থায় রেখে দিই, কারণ তিনি আসলে আমি একটু ভালো করে রান্না করব। টাটকা খাওয়ার থেকে বাসি খাওয়া অতটা ভালো লাগে না। বাসি সব থেকে বেশি ভালো লাগে যেটা জালে জালে। আর ফ্রিজে রাখলে অনেকদিন পর আবার বের করে ওটাও আমার কাছে মনে হয় না অত ভালো লাগে। তো তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তাছাড়া আপনাদের ভাইয়া কালকে আমাদের বাড়িতে যেহেতু ট্রাক্টর গাড়ি আছে, তো ট্রাক্টর গাড়ি নিয়ে মোহনপুরের দিকে যাবে। জানি না মোহনপুরে কেউ আমার ভিডিও দেখে কিনা। তো মোহনপুরের দিকে যাবে, চাষের কাজ চলছে সেখানে। তো ভাবলাম যে আগে থেকে একটু গোশ রান্না করে দিয়ে তাহলে একটু ভালো মতো খেয়ে চলে যেতে পারবে। আর যেদিন চলে যায় সেদিন রান্না করলে আসলে তাড়াহুড়োর মধ্যে খুব একটা ভালো করে খেতে পারে না। ওই হিসেব করে আমি এই গোশটা রান্না করি। তো রিজিকের মালিক আল্লাহ। আসলে কখন কার রিজিক কোথায় লিখে রেখে থাকে সেটার হিসেব থাকে না।
আমি সুন্দর মতো রান্না করি। তো আসলে আমাদের বাড়িতে এক্সট্রা আরো ২ জন চলে আসে রাতের দিকে। তো তারাও খায় আলহামদুলিল্লাহ। আসলে রিজিকের মালিক আল্লাহ। তো যতটুকু আসলে রান্না করি তার মধ্যে কিন্তু আল্লাহ রিজিকে এ এ খাবারের মধ্যে বরকত দেন। তবে আমার রাতে ভাতটা এক্সট্রা করে রান্না করতে হয় সবারই খাওয়ার পরে। যেটা আমি, আমার শাশুড়ি মা আর যে দেবর খেতে আসে ওর হয়েছিল না। ও যেহেতু ৯ টার দিকে আসে তো। তো ও আসার আগে আমি আবারও রান্না করে ফেলি। তো আমার শাশুড়ি মা সবসময় বলে যেহেতু আমরা গ্রামে থাকি আর আমাদের বাড়িতে সবসময় কেউ না কেউ আসে। তো সবসময় বলে যে একটু বেশি করে ভাতের চাউল নিবি। ১ মুঠো সবসময় নিজেদের যে রান্নাটা করা হয় তার থেকে ১ মুঠো চাউল সবসময় বেশি নিতে হয়। এই কারণে আমার শাশুড়ি মা সবসময় এটা আমাকে শিখিয়েছে। কিন্তু তারপরেও তো ২ জন ৩ জন বেশি এক্সট্রা হয়ে গেলে তখন না আসলে সেটা একটু বাড়ন্ত হয়ে যায়। তো তার জন্য আমাকে রান্না করতে হয়। তো এই তো সুন্দরভাবে হাঁসের গোশটা আমি পরিষ্কার করে যত ভালোভাবে হাঁসের গোশটা পরিষ্কার করা হয় তত কিন্তু আরো ভালো। তো আমি অনেক কয়বার ধুয়ে নিয়েছি। প্রায় ৭ থেকে ১০ বার মতো আমি সুন্দর করে পানি পাল্টে, পাল্টে ধুয়ে নিয়েছি। এখন চলে আসছে ভাবছি যে একটু সময় আছে হাতে তো চুলাটা একটু লেপে নিই। আসলে অনেক কয়দিন লেপা হয়নি। কারণ আমি অনেক কয়বার বলেছি সিমেন্ট আনতে। সিমেন্টটা আনা হয়নি। আর যেহেতু আমি সিমেন্ট দিয়ে এই চুলাটা লেপি, কারণ এটা হচ্ছে সিমেন্টেরই চুলা আর চারিপাশ দিয়ে মাটির লেপা আছে। তারপরেও আমি সিমেন্ট দিয়ে লেপি। তো এখানে আমি মাটি আর সিমেন্ট দিয়ে সুন্দরভাবে লেপে নিচ্ছি। অনেক কয়দিন লেপা হয়নি তো একটু সময়ও লাগছিল কারণ ভেঙে গিয়েছিল আস্তে, আস্তে। তো চারিদিকে সুন্দরভাবে লেপে তারপরে আমি এই হচ্ছে লুড়িটা দিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে সবাই এই লুড়ি বলে, জানি না কোন অঞ্চলে কি বলে বা এলাকাতে কি বলে। তো আমি হচ্ছে লুড়িটা দিয়ে নিয়েছি আর এখন এখানে আমি রাইস কুকারে ভাত তুলে দিচ্ছি। যখনই আমাদের হাঁসের গোশ রান্না করা হয় তখন চালের আটার রুটি করা হয়। তো সেটা যেহেতু আমার এখন আপাতত নেই, চাল আছে কিন্তু চালের আটাটা ভাঙানো হয়নি। বাড়িতেই যেহেতু ধান, চালের আটা সবকিছু বাড়িতেই থাকে। ভাঙানো নেই, আটাটা নেই। তো যার কারণে আমি রুটি করতে পারছি না। তো ভাবছি যে ভাতই যখন রান্না করব, আসলে সবসময় আমাদের চুলাতে রান্না করা হয়। চুলার ভাতের থেকে রাইস কুকারের ভাতটা একটু বেশি ঝরঝরা হয়। আর আমাদের সবসময় বসা ভাত করা হয়, মাড় গালা হয় না। তো একটু নরম, নরম হয় যার কারণে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন এই তো চুলা ধরিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি অফ ক্যামেরায় বাটা মসলা করে নিয়েছি। আমার শাশুড়িমা সবসময় হাঁসের গোশের মধ্যে আদা বাটা, রসুন বাটা বেশি করে দিতে বলে। আর আমার আম্মু আরেকটা কথা বলে সেটা আপনাদের সঙ্গে লাস্টে শেয়ার করছি, রান্নার শেষে। তো এই তো চুলা ধরিয়ে দিয়েছি আর এখন গোশগুলো তুলে দিব। অনেকে মসলা কষানোর পরে গোশ দেয়। তো ভাবছি যে আমিও মাঝে মধ্যে করি। তবে এখন ভাবছি যে গোশটা একবারে দিয়ে দিব। আর আমার যেহেতু জোর ছিল না আর হাঁসের গোশটা না একটু শক্ত, শক্ত ছিল এর আগের বারে রান্না করে। তো আমি একটু প্রেশার কুকারেও দিয়ে নেবো লাস্টে। তো এই তো এখানে বাটা মসলা আমি সবকিছু আগে থেকে রেডি করে রাখছিলাম। আদা বাটা, রসুন বাটা একটু বেশি করে দিয়েছি। আস্ত রসুনও আমি প্রেসার কুকারে পরে দিয়ে নিব। তো ওটা আপনাদের সঙ্গে আর শেয়ার করব না। আমি এখনই বলে দিচ্ছি। এর মধ্যে সবকিছুই গোশের পরিমাণটা ঠিকঠাক করে দিয়েছে। আপাতত আমি মনে করি যে সবাই রান্নাটা করতে পারে। তবে হাঁসের গোশের মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা বেশি করে দিলে ভালো হয়। তো সবকিছু দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কষানোর পরে আসলে আমি প্রেসার কুকারে দিয়ে নেব। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর আমার আম্মু বলে যে যখন হাঁসের গোশ রান্না করা হয় জিরে আর যেটা আমরা গরম মসলা বলে, তো সেটা সুন্দরভাবে ভেজে একটু ব্লেন্ড করে নিয়ে লাস্টে ছড়িয়ে দিলে সেটা কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে। তো এই তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমার দেওয়া হয়নি পেঁয়াজ। তো বসে, বসে আমি কয়েকটা পেঁয়াজও কেটে দিয়ে দিই আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিই। আমার বাটা মসলার সঙ্গেও পেঁয়াজ বাটা ছিল, ব্লেন্ডার করা ছিল। পরে আমি আরো এক্সট্রা করে ৪-৫ টা পেঁয়াজও কেটে দিয়ে দিই। তো এই তো পানি ছেড়ে দিয়েছি আর সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পানিটা যতটুকু ছড়িয়েছে ততটুকু আমি কষিয়ে নেব। এরপরে আর কোনো এক্সট্রা করে পানি দেব না। প্রেসার কুকারে একবারে অল্প করে পানি দিয়ে সুন্দর করে ছিটিয়ে নিয়ে দেব। তো প্রেসার কুকারে দেওয়ার পরেও আসলে আমার একটু শক্ত, শক্ত থেকে যায় কারণ আসলে আরো কয়েকটা দেওয়ার দরকার ছিল। বোরা হাঁস ছিল নাকি জানি না। তো এই তো আলহামদুলিল্লাহ আমি খুব একটা ঝোল রাখিনি। এই পরিমাণে রেখেছি। আমার ঝোল রাখলে আষ্টে গন্ধ করে ওইজন্য রাখি না। আর এর মধ্যে হয়তো আমার আম্মুর মতো করে আমি একটু গুঁড়ো ছড়িয়ে দিই। আর এই তো লাস্টে একটু ডাউলও রান্না করি। আসলে ওই তো বললাম আমি তো জানতাম না এক্সট্রা আরো কয়েকজন চলে আসে যার কারণে আমার ভাতের চাউলটাও পরে আরো বেশি করে দিতে হয়। তো আলহামদুলিল্লাহ বরকত দিয়েছিল। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।